পার্ট 9, ধারা 339 থেকে 358, এতটুকু পড়ে আমরা শেষ করব। আমরা পড়ছি ষোড়শ অধ্যায়। ষোড়শ অধ্যায় কি? মানব শরীরের বিরুদ্ধে অপরাধ। ভাই, আঘাতটা কোথায় হয়? মানুষের শরীরের উপরেই তো হয়, তাই না? জি। হাতে, পায়ে, মাথায়, সব তো বডিতেই আঘাত হচ্ছে, তাহলে বডিলি ইনজুরি বা শরীরের উপরে আঘাত। ষোড়শ অধ্যায় চলছে শরীরের উপর আঘাত, 377 পর্যন্ত সেটাই চলবে। এখানে আমরা পাবো কি? অবৈধ বাধা ও অবরোধ বা আটক বা পাকড়াও, ইংলিশে হচ্ছে রংফুল। রংফুল মানে এখানে ইলিগ্যাল, আর এটা হচ্ছে বা ক্রিমিনাল বা রংফুল, যেটা ভুল, যেটা আইনত বৈধ না, অবৈধ। রংফুল, ইলিগ্যাল, ক্রিমিনাল একই কথা, তিনটাই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো বোঝেন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। তো জি রংফুল স্যার। অ্যাডজেক্টিভ, ইলিগ্যাল অ্যাডজেক্টিভ, আবার আছে ক্রিমিনাল, এই সবগুলোই তারা অবৈধ বা বেআইনি বোঝায়। তো রেস্টেন, রেস্টেন মানে কাউকে কি রেস্টেন করা, মানে বাধাপ্রাপ্ত করা। অ্যান্ড কনফাইনমেন্ট, কনফাইনমেন্ট কোনো জায়গায় আটকে রাখা। এই দুইটা অপরাধ সম্পর্কে আমরা জানবো। 339-এ আছে অবৈধ বাধা বা রংপুল কনফেন রেস্টেনের সংজ্ঞা। এখানে দেখেন ইংরেজি আমি গুরুত্বপূর্ণ জায়গাটা হাইলাইট করে রাখছি, আন্ডারলাইন করে। ভলেন্টিয়ারি অবস্ট্রাগল, অবস্ট্রাগল মানে কি? বাধা, ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া একজন আরেকজনকে। এবার ইংলিশটা ছেড়ে আমরা বাংলাটা পড়ি। উন্মুক্ত স্থানে, উন্মুক্ত স্থানে শব্দটা কোথায় নাই, বিয়ার একটা নাই, আমি যুক্ত করেছি আপনাদের মনে রাখার জন্য। তাহলে উন্মুক্ত স্থানে চলাফেরার অধিকারের প্রতিবন্ধকতা সৃষ্টি করাই হচ্ছে কি? বাধা দেওয়া। আমি রাস্তায় চলাফেরা করছি, আমার সামনে একজন এসে দাঁড়ালো, পথ রোধ করা। সামনে আমি যেতে পারছি না, পিছনে যাব, পিছনে আবার আরেকজন দাঁড়িয়েছে, পিছনে যেতে পারছে না। এটা আমি আবার যুক্ত করেছি সংবিধানের 36 নং অনুচ্ছেদ লঙ্ঘন করা। 36 নং অনুচ্ছেদ হচ্ছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট অফ হিউম্যান বিং। তো মানুষের যে ফান্ডামেন্টাল রাইট আছে 36 অনুচ্ছেদ সংবিধানের, সেখানে বলা আছে মানুষের স্বাধীনভাবে চলাচলের অধিকার আছে। তো এই অধিকারে যদি কেউ, আমি যে এক জায়গায় যাবো আমাকে যেতে দিচ্ছে না, আটকে রেখেছে, এবং রাস্তার মধ্যে খোলা জায়গায়, তাহলে এটা এই ধারার অপরাধ হবে, অবৈধ বাধা। ব্যতিক্রম বা এক্সেপশনও আছে এখানে। গুড ফেথ, গুড ফেথ মানে কি? সরল বিশ্বাস, 52 ধারায় স্যার। পড়েছিলাম। তাহলে সরল বিশ্বাস মানে এখানে ছাড় আছে, একটু ভিন্ন রং ব্যবহার করি। তাহলে ব্যতিক্রম হচ্ছে, যদি গুড ফেথ থাকে সম্ভবত এই অপরাধ হবে না। প্রতিবন্ধকতা সৃষ্টির আইনানুগ অধিকার আছে মর্মে সরল বিশ্বাসে বেসরকারি কোনো স্থল বা জলপথে বাধা সৃষ্টি করলে এ ধারার অপরাধ হবে না। স্থল মানে কি? রোড। আর জলপথ মানে ওই যে নদী পথে। নৌপথ। একজন আরেকজনকে যদি মনে করেন যে, মনে হচ্ছে যে একজন কি চুরি করে যাচ্ছে, তাহলে তাকে আটকালাম, সন্দেহ হলো একজন চুরি করে পালাচ্ছে, দৌড়ে যাচ্ছে, তাকে আমি আটকালাম, কিন্তু জানা গেল যে সে আসলে দৌড়াচ্ছে হলো কি, জগিং করছে। ভোরবেলা কেউ যদি দৌড়ায়, চোর মনে হয়ে আটকাতেও পারে মানুষ। তা ভুল করে যদি সরল বিশ্বাসে চোর মনে করে আটকায়, তাহলে কি হতে পারে? এই আটকানোর কারণে এই ধারার অপরাধ হবে না। উদাহরণ কি? নট বিলিভিং ইন গুড ফেথ, এখানে লেখা আছে নট বিলিভিং ইন গুড ফেথ, তাহলে যদি নট বিলিভিং ইন গুড ফেথ হয় তাহলে এখানে অপরাধ হবে মেবি, কারণ যেহেতু গুড ফেথ নাই। প্রতিবন্ধকতা সৃষ্টির অধিকার আছে মর্মে সরল বিশ্বাস ব্যতীত, দেখেন এখানে ব্যতীত শব্দটা আছে, এ জেড এর চলাচলের অধিকার আছে এমন পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এ অবৈধভাবে জেডকে বাধা দান করলো, তার মানে অপরাধ হলো। আর এখানে এই যে ব্যতীত যদি আমি তুলে দিই, ব্যতীত যদি তুলে দিই, তাহলে কিন্তু এই ধারার অপরাধ হবে না, তার মানে এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে। ঠিক আছে? তার মানে সরল বিশ্বাস থাকলে ছাড় পাওয়া যায়, ওই যে সাধারণ ব্যতিক্রমের মধ্যে চলে যাবে বিষয়টা। এই কমন সেন্সেরও বিষয়। যদি আটকানোর পর সরি বলে যে ভাই সরি আমি বুঝতে পারিনি যে আহ, আপনি জগিং করছেন, তাহলে তো সেখানেই তো ঝামেলা মিটে যায়, তাই না? আপনার জি স্যার। ব্যবহারের উপরে নির্ভর করবে যে ঝামেলাটা সামনের দিকে আদালত পর্যন্ত, মামলা পর্যন্ত যাবে কিনা। তো এই সামান্য একজন মানুষকে আটকানো হয়েছে, আটকানোর পর যদি সরি বলে সেখান থেকে বিদায় হয়ে যায় যে ভাই আমি বুঝতে পারিনি, যান আপনি, তাহলে তো সেখানে ঝামেলা হয়। তাহলে সে রাগ করে শুধুমাত্র পথ আটকানোর জন্য কি মামলা করবে বা থানায় যাবে বা কোর্টে যাবে? জি না যাবে স্যার। না। তাহলে কমন সেন্সের বিষয়। আচ্ছা, এরপরে আমরা 340, তাহলে 339ও একটা সংজ্ঞা পড়লাম, 340ও আমরা সংজ্ঞা পড়ছি। অবৈধ অবরোধ বা আটক, রংফুল কনফাইনমেন্ট, আবদ্ধ স্থানে আটকে রাখা। আবদ্ধ স্থান, আবদ্ধ স্থান বলতে কোনো দোকান, কোনো ঘর, যেখান থেকে মানে চার দেওয়ালের ভেতরে এরকম।
এ জেড কে একটি ঘরে যেতে বাধ্য করতো, মানে বাধ্য করার পর সেখানে তালাবদ্ধ করে রাখে, তাহলে একটা ঘরে নিয়ে যে আটকে রেখেছে, অনেক সময় কিডন্যাপ করে রাখে মানুষ, তাহলে জেড যেন কোনো দিকে যেতে না পারে, আটকে রেখেছে, তার মানে সে তাকে সেখানে বন্দি করে রাখবে সাধারণ ভাষায়, তাহলে সে কিন্তু এই ধারার অপরাধ করলো, মানে অবরোধ করলো। আর একটি উদাহরণ, একটি ভবনের বহির্ভাগে আগ্নেয়াস্ত্রধারী লোক মোতায়েন পূর্বক এ জেড কে বলল যে যদি সে ভবনটি ত্যাগ করার চেষ্টা করে বা ত্যাগের চেষ্টা করে তবে তাকে গুলি করা হবে। এই অবৈধভাবে জেডকে অবরোধ করলো, মানে উপরেরটা হচ্ছে লোকটা বাইরে ছিল, ঘরের মধ্যে সে নিজে নিয়ে যে আটকে রাখলো এটা। আর এখানে একজন ভেতরে আছে এবং বাইরে তার দরজার সামনে দুইজনকে পিস্তল নিয়ে দাঁড় করে রাখলো এবং ফোন করে বলছে যে আপনি যদি বাইরে বের হন আপনাকে মেরে ফেলা হবে। অনেক সময় দেখবেন যে ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন মারামারি হয়, বিশেষ করে যিনি ভিসি, ভাইস চ্যান্সেলর, ওনাকে তার বাসভবনে বা কর্মস্থলে আটকে রাখা হয় না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে, হেডমাস্টারকে আটকে রাখা হয় না, বাইরে বের করে বের হয়ে মানে বের হয়ে আসতে দেওয়া হয় না, কি কারণে? জি জি, প্রায় বাইরে হয়, হয়তো বা প্রায় হয়, এই যে জি, বাইরে ইদানিংও তালা হচ্ছে। মেরে দেয়, বাইরে তালা মারে দেয়। আজকে মনে হয় যে বার কাউন্সিলে যে ভাইবাটা বন্ধ হয়েছে, এই ধরনের একটা সিচুয়েশন হয়েছিল, মানে ভাইবা দিতে, ভাইবা নেওয়ার জন্য জাস্টিসরা এসেছেন, ভাইবা বোর্ডের লোকজন এসেছেন, তো ওনাদের আহ, পা ধরে কান্নাকাটি করা হচ্ছে, যারা রিভিউ পাশ করেছিলেন কিন্তু তাদের রেজাল্টটা যে আটকে দেওয়া হলো সেই কারণে। তো এই কারণেই আজকে ভাই ভাই নেওয়া সম্ভব হয়। কি একটা অবস্থা! তো এটাও যদি মনে করি এই ধারার মতো কিছুটা, কারণ তাদের কাজে তো ব- বলতে গেলে অবরোধ করে রাখার মতোই হলো, আবার পথ আটকানোর মতোই হলো, তাই না? জি স্যার। জি স্যার। এখন কি উদ্দেশ্যে করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে মামলা হয়। এগুলো যদি মনে করেন কিডন্যাপিং করে কাউকে আটকে রাখে, সেটা তো তখন কি দুইটা ধারারই অপরাধ হবে, কিডন্যাপিং প্লাস কনফাইনমেন্ট। এরপরে আমরা দুইটা সংজ্ঞা দুইটা সেকশনে পড়ে নিলাম, এবং 41 থেকে শুরু করে সবগুলোই কি পানিশমেন্ট, বিভিন্ন বিভিন্ন সিচুয়েশন। এর আগে যেমন আঘাত, গুরুতর আঘাতের ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে ভিন্ন ভিন্ন সাজা দেখলাম, এখানেও তাই। একটু মনোযোগ দিবেন, এখানে কিন্তু একটু কঠিন আছে, প্যাঁচ লাগানো আছে। 341 অবৈধ বাধা দানের শাস্তি, বাধা দিলে 1 মাস বিনাশ্রম, বিনাশ্রম ব্র্যাকেট, শুধু বাধা দেওয়ার জন্য বিনাশ্রম, বললাম সিম্পল, সরি বললেই কাজ হয়ে যেত, ইগোলে গেছে সরি বলেনি, মামলা করে দিয়েছে, 1 মাসের বিনাশ্রম জেল বা 500 টাকা। 342 অবৈধ অবরোধের শাস্তি, তাহলে এটা হচ্ছে অবরোধ, মানে 340 ধারার অপরাধ। এখানে 1 বছর, ওখানে ছিল 1 মাস, এখানে 1 বছর, 12 গুণ, আর এখানে অর্থদণ্ড ডাবল হয়ে গেল, 1000। 343 3 দিন বা ততোধিক দিনব্যাপী অবরোধের শাস্তি, কাউকে যদি কোনো ঘরে 3 বা তার বেশি দিন, 3 4 5 6 7 8 9 দিন, 3 থেকে 9 দিন পর্যন্ত যদি আটকে রাখে, তার 1 দিন বা 2 দিন যদি আটকে রাখে, 1 দিন বা 2 দিন আটকে রাখলে কিন্তু ওই 342 হবে। আবারও বলছি, 1 দিন বা 2 দিন আটকে রাখলে 342, 3 দিন থেকে 9 দিন পর্যন্ত যদি আটকে রাখে, আপনারা 342-এর পাশে যে শাস্তির ব্র্যাকেট এখানে ডট ডট আছে, এখানে লিখতে পারেন 1 ও 2 দিন, 1 2 দিন যদি আটকে রাখে তাহলে 1 বছর, আর 3 বা তার বেশি দিন, এখানে আপনারা লিখতে পারেন 3 থেকে 9 দিন, 3 থেকে 9 দিন আটকে রাখলে 2 বছর এবং অর্থদণ্ড অথবা অভয়দণ্ড। 344 10 দিন বা তার বেশি যদি আটকে রাখে, তাহলে 10 দিন বা তার বেশি, তাহলে 42 1 থেকে 2 দিন, 43 হচ্ছে 3 থেকে 9 দিন, 44 হচ্ছে 10 থেকে আনলিমিটেড দিন পর্যন্ত আটকে রাখে, তাহলে 3 বছর প্লাস অর্থদণ্ড। বুঝতে পারলেন? 42 43 44 দিনের এখানে জি স্যার। সিচুয়েশন, মানে কতদিন আটকে রাখলো। কেন এখানে করা হয়েছে? মানুষকে বেশি দিন আটকে রাখলে তার বেশি ক্ষতি হবে না শরীরের, অন্ধকারে থাকলে তার ট্রমা জি তৈরি জি জি। হবে, খাবারের অর্থকষ্ট হবে, সে টয়লেট কি করবে, তার টয়লেটের ব্যবস্থা ঠিকভাবে না হতে পারে, শারীরিক নানান মানসিক জটিলতা, সব রকমের সমস্যা হবে। নানান জটিলতা, এবং তার পরিবারের উপরে কি চলবে? যদি সে অল্প বয়সী হয়, কিডন্যাপ করে তাকে 10 দিন রাখা হচ্ছে, তাহলে তো আশাই ছেড়ে দিবে যে বাচ্চাকে ফেরত পাবো কিনা। তাই এইভাবে ক্যাটাগরি করা হয়েছে, কতদিন আটকে রেখেছে তার উপরে ডিপেন্ড করে। এরপরে 345 আরো গুরুত্বপূর্ণ, স্যার মুক্তির একটু জন্য রিট কনফিউশন ছিল। এই তো, আমি তো এটাই মানে জানতে চাচ্ছি যে কারো কনফিউশন হচ্ছে না কেন। জি স্যার, ওই বলেন, যে কি কনফিউশনটা, কনফিউশন? কনফিউশনটা হচ্ছে স্যার, আপনি বলছিলেন যে কোন ধারায়
হ্যাঁ, অর্থদণ্ড 500 টাকা। এখানে স্যার 334-500, আবার 341-500। হুম। যদি অপশন মনে করেন যে তিনটাই দিয়ে দিল আর শেষে দিল সবগুলো, তখন কি হবে ঘতে? তো সবগুলো দিলে হয়তো স্যার এই যে দুইটা হবে, 334 আর 341। আর যদি শুধু থাকে 334ও আছে, 341ও আছে, আবার ধরেন 503 আছে, তা আমরা দুইটার এই ক্ষেত্রে কি করব স্যার? কোনটাকে আমরা তখন তখন গ গ অপশনে বা ঘ অপশন দেবে, ক ও খ উভয়। ক বই দিলে তো ঠিক আছে স্যার। হ্যাঁ, যদি এটাকে টার্গেট করে প্রশ্ন করে, নিশ্চয়ই এখানে চিন্তা ভাবনা করে প্রশ্ন করা হবে, তাই না? অথবা জি স্যার। যদি একটা দেয় 500 অর্থদণ্ডের জন্য, তাহলে অন্য অপশন যেগুলো আছে সেগুলো দিবে না, একটাই থাকলো। জি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে ভাই। 345, মুক্তির জন্য রিট ইস্যু করা। রিট কি? সংবিধানের 102 ধারায় রিটের কথা বলা হয়েছে। যখন কারো মৌলিক অধিকার খর্ব হয় তখন রিট করা যায়। কোনো ব্যক্তিকে যখন পাওয়া না যায়, যখন ফৌজদারি কার্যবিধি পড়বো আমরা, 491 ধারায় আছে হ্যাবিয়াস কর্পাস। হ্যাবিয়াস কর্পাস এক ধরনের রিট, সরাসরি হাইকোর্টে করা যায়। তার মানে রিট করার অরিজিনাল জুরিসডিকশন শুধুমাত্র হাইকোর্টের আছে, নিম্ন আদালতে রিট করা যায় না। এই রিট শব্দটা আপনাদের মধ্যে পরিচিত হওয়ার কথা, কারণ কিছু হলেই বলে রিট করে দাও। জি স্যার। ঠিক আছে। তাহলে এটা তো এই যে মানে এটা স্যার এক ধরনের আবেদন বা দরখাস্ত স্যার নাকি? রিট, রিট বলতে এক ধরনের দরখাস্ত, পিটিশন। রিট এক ধরনের জি ওয়ান স্যার। কাইন্ড অফ পিটিশন, যেটা ওয়ান কাইন্ড অফ সরাসরি হাইকোর্টে করা যায়। ঠিক আছে। এবং যখন আপনি অ্যাডভোকেট হবেন, উচ্চ আদালত মানে হাইকোর্টে পারমিশনের জন্য পরীক্ষা দিবেন, হাইকোর্টে প্র্যাকটিসের জন্য, তখন আপনাকে রিট পিটিশন লিখতে হবে। ঠিক আছে। স্যার রিট, স্যার রিট তো 5 প্রকার, 5 প্রকার রিটই কি হাইকোর্টে করতে হয়? 5 প্রকারই হাইকোর্টে করতে হয়, অন্য জায়গায় করা। অরিজিনাল জুরিসডিকশন বা আদি এখতিয়ার শুধুমাত্র হাইকোর্টের আছে, নিম্ন আদালতে রিট করার জন্য কোনো এখতিয়ার নাই। ওকে স্যার, থ্যাংক ইউ। তো রিট ইস্যু করা সত্ত্বেও অবরোধের শাস্তি। মনে করেন যে একজন ব্যক্তি, ইম্পর্টেন্ট ব্যক্তি হারিয়ে গেছে, হ্যাবিয়াস কর্পাস রিট করা হলো, মানে এই ব্যক্তিকে হাজির করা হোক কোর্টে। এখন হাইকোর্ট বলে দিল যে অমুক ব্যক্তি, নাম মিস্টার এক্স, তার বাড়ি হচ্ছে রাজশাহীতে, তার বয়স এরকম, এই ব্যক্তিকে যে আটকে রাখছেন তাড়াতাড়ি হাইকোর্টে উপস্থিত করেন এত তারিখের মধ্যে। এটা বলার পরেও, এই রিট ইস্যু করার পরেও পরিবারের পক্ষ থেকে নিশ্চয় রিট করবে। তো রিটের যে সিদ্ধান্ত মানে ইস্যু করলো হাইকোর্ট, এই ঘোষণা আসার পরেও, হাইকোর্টের রুল আসার পরেও কিন্তু কেউ যদি তাকে আটকায় রাখে, তাহলে কিন্তু এটা আরো একটা বড় সিচুয়েশন হয়ে গেল। সেই ক্ষেত্রে কি হবে? তারপরে আটকে রাখলে অন্য ধারার শাস্তির সাথে অতিরিক্ত 2 বছর সশ্রম বা বিনাশ্রম যুক্ত হবে। তাহলে অন্য ধারা বলতে যে এর আগে যে আমরা কয়েকটি ধারা পড়লাম, 42, 43, 44। এখন মনে করেন রিট ইস্যু করা হলো, 10 দিন পার হয়ে গেছে, 10 দিন পরে রিট ইস্যু হয়েছে, তাহলে 2 বছরের সাথে এই যে আগের ধারা 3 বছর যুক্ত হবে। তিনশো তাহলে কত চুয়াল্লিশ বছর ধারা। হবে? তখন কত বছর হবে? 5 বছর হবে। এখন কেউ যদি 10 দিনের আগে রিট ইস্যু করে ফেলে, মানে আজ আজ হারিয়ে গেছে, কালকে বা তার পরশু দিনই রিট করে ফেলেছে, রিট ইস্যু হয়ে গেছে, মনে করেন 5 দিনের দিন রিট ইস্যু হয়ে গেছে, তাহলে তার জন্য এই যে 343, 3 থেকে 9 দিন আটকের শাস্তি, তাহলে 2 বছর, এই দুই দুই বছর বছরের সাথে 2 বছর যুক্ত হয়ে 4 বছর হবে। তার মানে 345 ধারার সাজাটা কখনো হবে 4 বছর, কখনো হবে 5 বছর। বুঝতে পারলেন? 2 বছর এটা অতিরিক্ত আগের 3টা সেকশনের সাথে। এখন মনে করেন হারিয়ে গেছে, অবরোধ হলে তো জানতে পারবে পরিবার যে একটা লোক মিসিং। তো মিসিং হওয়ার পরের দিনই রিট করে ফেলেছে, তার মানে 3 দিন হলো না, দ্বিতীয় দিনে যদি রিট হয়, তাহলে 342-এর সাথে যুক্ত হবে 342, এর যে 1 বছর, 1 বছরের সাথে এই এখানকার দুই 2 বছর বছর যুক্ত যুক্ত হয়ে হবে। 3 বছর হবে। বুঝতে পারলেন সিচুয়েশনটা কি? জি স্যার। এই কারণে বলছে অন্য ধারার শাস্তির সাথে। অন্য ধারা বলতে কি? এই অন্য ধারার উপরে আপনারা লিখে রাখেন, এই জায়গাতে হাত দিয়ে লিখেন 342, 43 ও 44, এই জায়গায় ব্র্যাকেটে অন্য ধারার শাস্তির সাথে, এর উপরে লিখে রাখেন ব্র্যাকেটে 342, 43, 44। তাহলে 342, 43 এবং 44-এ যে শাস্তিগুলো আছে তার সাথে এই 2 বছর অ্যাড হবে অতিরিক্ত, অ্যাডিশনাল। ক্লিয়ার হলো? 345 অনেকেই বোঝে না কিন্তু। জি স্যার। এখান থেকে কিন্তু আমি প্রশ্ন করব, বার কাউন্সিল করুক আর না করুক।
পেঁচানো আছে না, একটা ম্যাথামেটিক্যাল বিষয় আছে যোগ বিয়োগ করার, যোগ করতে হবে। জি 346, গোপন স্থানে অবৈধ অবরোধের শাস্তি। তার মানে প্রকাশন এমন গোপন স্থান যেখানে মানুষ সচরাচর যাতায়াত করে না, মানে কোনো আবাসিক জায়গায় না, কোনো মানে পরিত্যক্ত বাড়িতে আটকে রাখছে, দেখেন না সিনেমা নাটকে এমন জায়গায় আটকে রাখে মানুষ সেখানে যায় না, গোপন জঙ্গলে জায়গা ভাঙা বা স্যার। বাড়ি, কোন জঙ্গলে বা ভগ্নাংশ পোড়া বাড়ি বা বাড়ি। জঙ্গলে। হুম। বা এমন একটা গ্রামের বাড়িতে নিয়ে গেল যে জানতে পারবেন এটা গোপন স্থান। তাহলে গোপন স্থান এটা একটা ফ্যাকচুয়াল বিষয়, আসলে সেটা গোপন কিনা। এখানেও ওই অন্য ধারার সাথে 2 বছর যুক্ত হবে, এটাও আপনারা লিখে রাখতে পারেন যে ওই গোপন স্থানে কতদিন আটকে রেখেছে তার উপর ডিপেন্ড করবে। এখানেও আপনারা 342, 43, 44 এর উপরে লিখতে পারেন অন্য ধারা বলতে। তার মানে গোপন স্থানে কতদিন রেখেছে তার তার সাথে 2 বছর যুক্ত হবে। তার মানে 346-এ মামলা হলে জাস্ট 2 বছর না, উপরের একটা ধারা আবার অ্যাড হবে। 347, বলপূর্বক আদায় বা এক্সটর্টিং, ওই যে জোরপূর্বক আদায়, ছিনতাই বা চাঁদাবাজি বা অবৈধ কাজে বাধ্য করতে অপরাধের শাস্তি। ঠিক একই জিনিস আমরা দেখেছিলাম, গুরুতর আঘাত। তার মানে টাকা চাইলাম দিল না, বা একটা কাজ করতে বললাম তাও করলো না, এর আগে গুরুতর আঘাত করলাম, উপরে আমরা শাস্তি দেখেছি। এখন গুরুতর আঘাত করলো না, জাস্ট নিয়ে যায় আটকে রেখেছে যে তুই কাজটা যদি না করিস তোকে আমি এখানে এখানে আটকায় রাখবো। তাহলে এটাও আটকাই রাখা, কিন্তু সিচুয়েশন ভিন্ন, স্পেশাল সিচুয়েশনে আটকে রাখা। তার মানে অপরাধ করবে চাঁদাবাজি বা এক্সটর্শন, অথবা একটা কাজ করে নিবে, তাকে নিশ্চয় অন্যায় কাজ, অবৈধ কাজ, যেটা সে করবে না, না করার জন্য তাকে আটকে রাখছে। তার মানে অপরাধ আটকে রাখা, কিন্তু এর উদ্দেশ্য ভিন্ন। এখানে 3 বছর। 348, স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যর্পণে অবরোধের শাস্তি। ঠিক একই ধরনের সিচুয়েশন আমরা গুরুতর আঘাতেও দেখেছিলাম, তো ওখানে গুরুতর আঘাত আর এখানে আটকে রাখছে, এখানেও 3 বছর। কে বুঝেননি? একটু জটিল, কিন্তু আমার নোটে খুব সহজভাবে উপস্থাপন করা আছে। দেখবেন যে আমার এক লাইনে পুরো শাস্তির বিধান, সিচুয়েশন প্লাস শাস্তির বিধান খুব সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে। আপনি বেয়ার অ্যাক্ট খোলেন, বেয়ার একটা গল্প লেখা আছে, বেয়ার অ্যাক্টে একটা বা দুইটা বাক্য দেওয়া আছে, এই দুইটা বাক্য পড়লে যতটা মাথায় ঢুকবে, আপনি এক পলক দেখলেই তো মাথায় ঢুকে যাচ্ছে। কামরুজ্জামান ভাই, আমি সঠিক বললাম? জি স্যার। আপনি যদি মূল বই খোলেন, মূল বইয়ের মধ্যে দেখবেন একটা গল্প লেখা আছে, মানে শাস্তির বিধান 3 বছর না 4 বছর, এটাও খুঁজে বের করতে হবে, কারণ লেখার মধ্যে লুকিয়ে আছে এবং তিন স্যার বছর অনেক, এবং স্যার অনেক জটিল জটিল শব্দ আছে স্যার, অথবা তদুপরি, এই এইগুলো সব দেওয়া আছে স্যার, আমি যে এই অনেক কারণে অনেক তো বড় করা। প্লাস, এই যে প্লাস শব্দটা যুক্ত করছি, অবলিক শব্দটা যুক্ত করছি ভাই। সংক্ষেপে আমি শাস্তি লেখার একটা ইউনিক ওয়ে আপনাদের দিয়ে দিয়েছি, যেটা আপনি এক পলকে দেখতে পাচ্ছেন। আপনাকে ওই যখন হাই স্কুলে ক্লাস 6-এ ওঠেন তখন প্রথম অ্যালজেব্রা বা বীজগণিত শেখানো হয় না? জি 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 স্যার। জি স্যার। হ্যাঁ, তারপরে এ বি, এভাবে a+b² সমান a² + 2ab+b², ফর্মুলা শেখানো হয়। ফর্মুলা শিখলে লাভ কি? দ্রুত অঙ্কটা করা যায়, তাই না? জি স্যার। জি একটা অঙ্কে ফর্মুলা যদি ব্যবহারও না করেন আপনি, তাহলে আপনি ফর্মুলা ব্যবহার না করে অঙ্ক করতে পারবেন, কিন্তু ক্যালকুলেশনের লাইন বেশি হবে। আর ফর্মুলা ইউজ করলে দ্রুত সমাধান হয়ে যাবে। তো আমি তো ফর্মুলা আগে প্রথমে শিখিয়ে দিয়েছি, যে 75 ধারার পরেই আমার এই যে বলে দিয়েছি যে আমার এই ধরনের সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে, চিহ্ন। তাহলে আপনি ফর্মুলা পাচ্ছেন, এক পলকে দেখে বুঝতে পারছেন এটা শাস্তি কি, তাই না? জি এই জি স্যার। স্যার। কারণে আমার নোটটা ছোট হয়েছে এবং আপনার মনে রাখতে সুবিধা। মানে আতিকুর যতটুকু রহমান সাহেব, প্রয়োজনীয় স্যার। হ্যাঁ, আপনি দেখেন এই এই সেকশন গুলোই বিয়ার একটা খুলে দেখেন, এর বাইরে এই সেকশন থেকে নেওয়ার মতো কিছুই নেই। এক লাইনে, মানে এক লাইন তো পুরোপুরি না, মাঝখানে আবার ডট ডট আছে। আমি এই যে ডট ডট দিয়েছি দেখেন, ডট ডট দেওয়ারও কারণ আছে, যেন লাইনটা একটু সোজা হয়, এই কারণে ডট ডট দেওয়া। বুঝতে পেরেছেন? এই ডট ডট দিয়ে যে আমি এই যে চিহ্নগুলো কাছাকাছি রেখেছি, এর মধ্যেও কিন্তু কারণ আছে, যেন এক পলকে দেখে আপনি মনে রাখতে পারেন। আতিকুর রহমান সাহেব বলেন। স্যার 347-এ যে বলপূর্বক আদায়টা, এখানে শাস্তির বিধান দেওয়া আছে 3 বছর। হুম। তো যদি বলপূর্বক আদায় করতে গিয়ে তাকে ওইভাবে মনে করেন যে 3 দিন আটকে রাখে, তাহলে কি এটার সাথে ওই আরো 2 বছর যুক্ত হবে, নাকি এই শাস্তির এইটাই থাকবে? আপনার প্রশ্ন বুঝিনি। 347 বলপূর্বক আদায়, হুম। এখানে শাস্তি দেওয়া আছে অনূর্ধ্ব 3 বছর। তো
এই এই যে এই যে বলপূর্বক আদায় বাধ্য করে যদি তাকে আটক করে রাখে, সেখানে তো তিন এখন 3 দিন আটক তিনশো করে রাখে। এখন মনে করেন 347-এ কি বলপূর্বক আদায় হয়েছে না হয়নি? এটা শুধু উত্তর দেন আমাকে। না, বলপূর্বক আদায় করার জন্য তাকে সে আটকায় রাখছে। বলপূর্বক হয় আদায় কি নাই না, হয়েছে? না হয় নাই এখনো। যদি বলপূর্বক আদায় হয় তাহলে আটকে রাখবে? টাকা নিয়ে তো চলেই যাবে। না, হ্যাঁ, হয় নাই। তাহলে অপরাধ কি হয়েছে? অবরোধ। উদ্দেশ্য কি ছিল? বলপূর্বক আদায়। তাহলে বলপূর্বক যদি আদায় হয় তাহলে আমরা 383 ধারায় বলপূর্বক আদায়ের শাস্তি সেটা ভিন্ন দিব। বলপূর্বক আদায় হয়নি বলে তো আটকে রাখছে, এখানে জাস্ট আটকে রাখার শাস্তি। হুম, আপনি কি বুঝতে এটা পারছি জানতে স্যার। চাচ্ছিলেন না ভিন্ন কিছু? না, এটাই স্যার, যে বলপূর্বক আদায় হয়ে গেলে তো তারা ছাইড়েই দিব, তাহলে তারা আটকে রাখবো না। হ্যাঁ। আচ্ছা, বলপূর্বক আদায় করতে গেলাম, যে আটকে রাখলাম, 2 দিন আটকানোর পরে সে টাকা আমাকে দিয়ে দিল, তাকে ছেড়ে দিলাম, তখন দুইটা সেকশনই হবে। বলপূর্বক আদায়ের জন্যও হবে, আবার আটকে রেখেছিলাম 2 দিন সেটার জন্যও হবে। এটাই স্যার, এটাই। বুঝেননি? হ্যাঁ, জি স্যার, এটা বুঝতে পারছি এবার। এখন আচারের এটাই মধ্যে প্রশ্ন ছিল। আচার বোঝেন তো? আচার, জলপাই তেঁতুল এগুলোর আচার আছে না? এখন জি, আচারের মধ্যে যদি আপনি চিনি দেন মিষ্টি হবে। জি, আর যদি এর মধ্যে যদি মরিচ দেন তাহলে কি হবে? একটু ঝালও হবে। তাহলে মিষ্টি ঝাল। আর আচারের যে ফ্লেভার এমনি টক তো আছেই, তাহলে টক ঝাল মিষ্টি হয়ে গেল। তাহলে যত আপনি চিনি দিলে মিষ্টি হবে, আর যদি মরিচ গুঁড়া বা মরিচ দেন তাহলে কি হবে? ঝালও হয়ে যাবে। তার মানে যত প্রকার অপরাধ করবে তত প্রকারের শাস্তির বিধান। মানে ডিফারেন্ট ডিফারেন্ট সেকশনে চার্জ গঠন হবে। সিআরপিসি যখন আমরা 234 ধারা পড়বো, 234, 35, 36, তখন এই জিনিসগুলো আরো কানেক্ট করতে পারবেন স্পষ্ট হবে। বুঝতে পেরেছেন? আইন জটিল, জি কিন্তু স্যার। যখন আপনি সবকিছু জেনে যাবেন, হ্যাঁ, এই 7টা আইন যখন জেনে যাবেন তখন আপনার কানেক্ট করতে সুবিধা হবে। হ্যাঁ, পেনাল কোডের এই জিনিসের ব্যবহার এইভাবে হবে। তখন আপনার এই জিনিসগুলো আরো স্বচ্ছ হবে। এখন একটু গ্রে বা আহ, আলো আধার কাজ করবে। আইন যদি সহজই হতো তাহলে তো ওই স্কুল কলেজে পড়া লাগতো না, বা স্কুল কলেজে পড়ে পাশ করার পরে আমার কাছে একজন, আমি একজন ইয়ং অ্যাডভোকেট, ইয়ং ইয়ং অ্যাডভোকেট, মানে অ্যাডভোকেটের কাছে এসে আপনি শিখছেন আইন। তা আমি একটু চর্চা করেছি, বুঝেছি, তাই আমার কাছে শিখতে হচ্ছে। তারপরে আইনের মধ্যে প্যাচ লাগানো আছে, তাই না? জি স্যার। তো ঠিক আছে, ধন্যবাদ। দেখবেন তো, আমি আবারও বলছি, এই আমরা পড়ছি অবরোধ এবং বাধা দানের শাস্তি। তো এখানে সবগুলো অবরোধের শাস্তি দেখছি, হ্যাঁ। তো অবরোধের শাস্তি, কিন্তু এর পিছনের কারণ কি সেটা আমরা দেখলাম। এখন বলপূর্বক আদায় হয়েছে কিনা, যদি হয়ে থাকে সেটার জন্য আলাদা সেকশন আছে, সেটা ডিফারেন্ট ম্যাটার। তো আমরা অবরোধের শাস্তি এখানে পড়বো। সেটার জন্য 3 বছর। আর যদি সে 2-1 দিন আটকে রাখার পরে আবার আদেও করে নাই, তাহলে আদায়ের জন্য আলাদা তার সেকশন যুক্ত হবে। যত সেকশন তত শাস্তি। মনে করেন বলপূর্বক কাজের জন্য 3 বছর, আর এটার জন্য 3 বছর, তাহলে 3-3 6 বছর হয়ে যাবে শাস্তি। জি স্যার। একাধিক অপরাধ করলে একাধিক অপরাধের শাস্তি আলাদা আলাদা ভোগ ভোগ করতে হবে তাকে। এখন পড়বো ধারা 349 থেকে 358। 358 শেষ হলেই আজকের ক্লাস শেষ হবে। আশা করছি আর 20 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে। অপরাধমূলক বল প্রয়োগ ও আক্রমণ, ক্রিমিনাল ফোর্স অ্যান্ড অ্যাসল্ট। তো ক্রিমিনাল ফোর্স এবং অ্যাসল্ট, এই ধারাগুলোতে আমি এ যাবৎ বাস্তবে মামলা হতে দেখি মাত্র 354 ধারায়। তো 354 ধারাটা জাস্ট ইউজ হয় এখানে, বাকি ধারাতে বাস্তবে মামলা হতে দেখিনি। তবে এখানে এমসিকিউ প্রশ্ন আসে অন্যান্য ধারাতে, তাই এগুলো রেখেছি। 349, বল প্রয়োগ বা ফোর্স, সংজ্ঞায় কি বলা হচ্ছে? কোনো ব্যক্তি দৈহিক শক্তিতে বা কোনো বস্তুর মাধ্যমে, বস্তু বলতে কোনো বাঁশের লাঠি, লোহার রড, জিআই পাইপ, তারপরে হকি স্টিক, এই ধরনের কোনো বস্তু, তার মানে কোনো জড় বস্তুর মাধ্যমে বা কোনো পশুর মাধ্যমে অপর কোনো ব্যক্তিকে গতিশীল করে বা গতি পরিবর্তন করে, তবে সে বল প্রয়োগ করেছে মর্মে গণ্য হবে। আমরা যারা সায়েন্স পড়েছি, ফিজিক্স বা পদার্থ বিজ্ঞানে আছে বা সাধারণ বিজ্ঞানেও ছিল, যে নিউটনের যে প্রথম সূত্র, যে পৃথিবীর যে কোনো বস্তু যেটা গতিশীল সেটা সারা জীবন চলতেই থাকবে, এবং যেটা স্থির বস্তু সেটা সারা জীবন স্থির থাকবে, যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয়। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তো এটা হচ্ছে বল। তো যদি একটা বস্তু থেমে আছে বা একটা মানুষ থেমে আছে, তাকে যদি আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিই, এটা বল প্রয়োগ। আর
এই ধাক্কা দেওয়ার ফলে তার যদি কি শরীরে আঘাতপ্রাপ্ত নাও হয়, শুধু ধাক্কা দিলেই এই অপরাধ হয়ে যাবে। আর যদি একজন মানুষ চলাফেরা করছে, মনে করেন যে গাড়িতে যাচ্ছে বা দৌড়াচ্ছে বা হাঁটছে, হাঁটছে, হঠাৎ তার সামনে এসে তাকে আটকে দিলাম, তাহলে সে আঘাতপ্রাপ্ত হতে পারে। অথবা তার সামনে এই যে বল প্রয়োগ করে তার গতির পরিবর্তন করা, বা সে একটা যানবাহনে আছে, রিক্সা, মোটর সাইকেল, অন্য কিছুতে, বা সাইকেলে, বা কারে, বা বাসে, তো এই যে ফোর্স অ্যাপ্লাই করে তার গতির পরিবর্তন করলো, তো এটার এই ধারার অপরাধ হবে। এবং এই পরিবর্তনের ফলে যদি ভিন্ন কোনো আবার অপরাধের সৃষ্টি হয়, সেই সেকশনও অ্যাপ্লাই হবে। সাদিয়া আপু, ক্লাস বুঝতে পারছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। নয় না হলে একটু থাকেন, শেষ মুহূর্ত। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ক্লাস বুঝতে পারেন কিনা বুঝতে পারি না তো আমি, কারণ কোনো প্রশ্ন করেন না, তারপরে কোনো কথা বলেন না, শুধু শুনতে থাকেন। এখন যদি বুঝতেছি নীরব স্যার, এই জন্য। এখন যদি নীরব থাকেন তাহলে ধরে নেব বুঝতে পারেন। তাহলে সামনের শনিবারে কি আছে, পরীক্ষা আছে, পরীক্ষা যেন ভালো হয়। যারা প্রশ্ন করেন না, চুপ করে থাকেন। কারণ আমি যেহেতু কষ্ট করে বোঝাচ্ছি শীতের দিন বসে থেকে, সারাদিন কোট করে এসে, তো অন্তত আপনারা শুনছেন। যে জায়গায় বুঝতে পারবে না, যেমন আনোয়ার ভাই প্রশ্ন করলো, বুঝে নিল, আতিকুর রহমান ভাই প্রশ্ন করলো, বুঝে নিল। তো প্রশ্ন করার নিয়ম তো জানেন, হাত উত্তোলন কি করে করতে হয়। ওই যে রিয়াকশন বাটন আছে নিচের দিকে, ওখানে প্রবেশ করলে উপরে রেজ হ্যান্ড অপশন আসবে, হাত উত্তোলন করলে আমি কথা বলার সুযোগ দিই। তো আপনারা লাইনে থাকেন, ক্লাস আগাই। 350 ধারায় বলছে অপরাধমূলক বল প্রয়োগ বা ক্রিমিনাল ফোর্স। মানে শুধু বল প্রয়োগ করলে সেটা অপরাধ হবে না, সেটা যদি ক্রিমিনাল হয় তাহলে হবে। ইচ্ছাকৃতভাবে বল প্রয়োগ করাকে অপরাধমূলক বল প্রয়োগ করলো। বল প্রয়োগ যদি ভুল ভাবে ধাক্কা লেগে যায়, আমি পাশাপাশি চলছিলাম, ধাক্কা লেগে গেছে, তাহলে সেটা সমস্যা নাই। কিন্তু যদি ইচ্ছা করে ধাক্কা দেয় তাহলে সেটা সমস্যা। হাত দিয়ে ঠেলা দেয় বা লাথি দিয়ে ফেলে দেয়, সেগুলো এই ধারার অপরাধ হয়ে যাবে। কিছু উদাহরণ আছে: নদীতে নোঙর করা নৌকার বাঁধন খুলে দেওয়া, মানে প্রভাবিত করা। একটা নৌকা বেঁধে রাখা আছে, যদি দড়ি খুলে দেওয়া হয় তাহলে নৌকাটা চলে যাবে, শিকল খুলে দিলে নৌকাটা চলে যাবে, তার মানে নদী স্রোতে ভেসে যাবে, এটাকে বল প্রয়োগ বলা হচ্ছে। এটা করলেও কি অপরাধ হবে। ঘোড়াকে চাবুক আঘাত করে ঘোড়ার গাড়ির গতি বৃদ্ধিকরণ। ঘোড়ায় চলছে, এখন একজন সাইড থেকে ঘোড়ার উপরে চাবুক দিয়ে মারলো। ঘোড়া চলছিল যে গতিতে, 40 কিলোমিটার পার আওয়ারে চলছিল, আঘাত করার কারণে 50 কিলো পার আওয়ারে চলতে শুরু করলো। তো 50 কিলোমিটার যখন চলতে শুরু করবে, তাহলে হঠাৎ যে আহ, গাড়িতে যারা আছে তাদের সমস্যা হতে পারে। তো এটাও বল প্রয়োগ। পালকির খুঁটি ধরে তা থামানো। আগে পালকিতে চলাফেরা করতে, আমরা পড়ছি 1860 সালের আইন পালকি, আশা করি সবাই চেনেন। তো পালকির যে খুঁটি ধরে পালকি চলাফেরা করছে, পালকিতে কেউ যাচ্ছে, সেটা থামিয়ে দেওয়া, তার মানে পথ রোধ করা, এটা বল প্রয়োগ করা। বল প্রয়োগ করলে সেটা তো অপরাধ হবেই, বল প্রয়োগ করার পরে কি করছে সেটার কারণে আরো অপরাধ হবে। কাউকে ইচ্ছাকৃতভাবে দৈহিক শক্তিতে ধাক্কা দেওয়া, একটু আগে আমি বলেছি ধাক্কা দিলেই বল প্রয়োগ হবে। আহত করা, ভীত করা, বিরক্ত করার উদ্দেশ্যে ঢিল ছোড়া, মানে আমি ঢিল ছুঁড়ে মারলাম, এই ঢিলের আঘাতে, যেমন এই যে পিকেটিং, পিকেটিং কি, ইটের বা কোনো ইটের টুকরা ছুঁড়ে ছুঁড়ে মারা, বিশেষ করে মিছিলের সময়, এটাকে পিকেটিং বলে। তো পিকেটিং, ওই যে ইটের টুকরা বা ঢিল ছুঁড়ে মারা। তো কাউকে বিরক্ত করা বা আঘাত করার জন্য যদি ছুঁড়ে ছুঁড়ে মারা হয়, এই ছুঁড়ে মারলেই সেটা কি বল প্রয়োগ হবে। ছুঁড়ে মারলে কি সেটা বল প্রয়োগ করা হবে। ছুঁড়ে মেরে যদি লাগে, লাগলে তো সেটা আলাদা ধারা, লাগলে সেটা আঘাতের ধারা আলাদা যুক্ত হবে। মহিলার ঘোমটা উন্মোচন, কোনো মহিলা, সে যদি কি করেন, বোরকা পরে থাকেন, তার সামনে একটা পর্দা থাকে, সেটা ঘোমটা বলি। অথবা নতুন বউ বেশি করে কাপড় নামিয়ে রাখছে, সেটা কি বলি, ঘোমটা। এখন যিনি ঘোমটা তোলার জন্য কি পারমিশন নাই, একটা পরপুরুষ বা পরনারী, সে যদি তুলে, তাহলে ওই মহিলার কি শালীনতায় আঘাত আনতে পারে। তো এটাও কি বল প্রয়োগ হতে পারে। আতিকুর রহমান সাহেব, আতিকুর রহমান সাহেব,
স্যার নতুন বউ আসলে সবাই মানে উৎসুক হইয়া বউ দেখার জন্য দৌড়ে ছুটে যায়। তখন হুম। দেখা যায় যে সরল বিশ্বাসে যদি কেউ কোনো মহিলা কোনো বউর ঘুমটা উন্মোচন করে দেখে, তাহলে কি সেটা কি স্যার অপরাধ হবে? অপরাধ হবে। মহিলা যদি মামলা করে এই ধারার মামলা হবে। মহিলা যদি বলে যে আমার পারমিশন নেয়নি, এখন সিচুয়েশন কি সেটা ডিপেন্ড করছে। এখন এই ধরনের কট্টরপন্থী যদি মহিলা হয় তাহলে ঘোমটা দিয়ে মানুষের সামনে বসে থাকবে না, ঘরে যে বসে থাকবে। এবং শাড়িও পরবে না, যে বরকা পরে বিয়ে করবে। ঠিক বললাম? বরকা পরে বিয়ে জি করা স্যার। দেখছেন মহিলার জি। যে শাড়ি শাড়ি গহনা না পরে সে বরকা পরবে, আবার হিজাব পরেও কিন্তু বিয়ে করে। তো জি। এই যে ঘোমটা উন্মোচন, সরল বিশ্বাসে সে করলো ঠিক আছে, কিন্তু মহিলা যদি মামলা করে মামলা হবে। কারণ সরল বিশ্বাসে আপনি করলেন, কিন্তু আমার তো ইজ্জত গেল। সে যদি মহিলা হয় তাহলেও কি এই সমস্যাটা হতে হতে পারে? হতে পারে, মহিলা তুলুক আর পুরুষ তুলুক, সেটা হবে। এ ধারার অপরাধ ওকে হবে। স্যার। আর মহিলা থ্যাংক তুলবে ইউ। কেন? মহিলা তোলার কারণে আরো লোকজন দেখে কি ফেললো না তার চেহারাটা? সে সারা জীবন পর্দার মধ্যে থেকেছে, যে পর্দার মর্ম বুঝে সে তো চেহারা কাউকে দেখাবে না। এখন তার ঘোমটা তোলার কারণে আরো পরপুরুষ দেখে নিতে পারে না চেহারা। পাপ হবে না সে যদি এটাকে পাপ মনে করে? ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি। এটা ভারতীয় বুঝতে উপমহাদেশের পারছি জন্য স্যার। তৈরি করা। এটা শুধুমাত্র কিন্তু হিন্দু না, ওই যে মুসলমান না, হিন্দু মহিলাদের মধ্যেও কিন্তু আছে যারা এ ধরনের পর্দা মেনটেন করে চলে। সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে আছে। আর যদি রাজ পরিবার হয়, যদি আপনার কি বলে জমিদার পরিবার হয়, জমিদার পরিবারের মহিলাদেরকে কেউ দেখতে পেয়েছে সাধারণ মানুষ? জি না। তো রাস্তা দিয়ে মনে করেন যে রাজকন্যা যাচ্ছে, রাস্তা দিয়ে রাজকন্যা যাচ্ছে, ঘোমটা পড়া আছে বা পর্দার মধ্যে আছে, কেউ যদি তার পর্দাটা খুলে দেয়, উন্মুক্ত করে দেয়, তো আশপাশে সব মানুষ দেখে ফেললো, অপরাধ হবে না? জি স্যার। এখন এগুলা নিয়ে মামলা করলে সিলি ম্যাটার বিষয়টা, এগুলা সমাধান পারিবারিক ভাবে হয়ে যাবে, কিন্তু রেখেছে, মাথায় এসেছে তাদের আইন করার সময় যে এই ধরনের ঘটনা ঘটে। ভারতে এই ধরনের ঘটনা ঘটে বলেই তো মামলাগুলো, মানে ধারাগুলো রেখেছে, তাই না? জি। ওই সময় ঘটতো এই ধরনের ঘটনা, এই নিয়ে ঘটনা নিয়ে ঝামেলা হতো। হয়তো বা তখন ওই যে বিচার ব্যবস্থা ছিল তখন, ওই জমিদারের বাড়িতে গিয়ে কি করতো, বিচার দিত এগুলো ঘটনা নিয়ে। তাই এগুলো মামলায় করার জন্য সেকশন করা হয়েছে। গোসলের পানিতে গরম পানি ঢালা, এখানে বেয়ার পড়লে আরো সেন্টেন্সটা পূর্ণ করা আছে। আমার নোটের বৈশিষ্ট্য হচ্ছে মূল বাক্যটুকু আমি তুলে দেব, পুরো সেন্টেন্সও আমি ক্লিয়ার করে নেই। তাহলে কেউ যদি গোসলের পানিতে, মনে করেন আপনি গোসল করবেন, কেউ গোসলের পানিতে অতিরিক্ত গরম পানি দিয়ে দিছে এবং ওই গরম পানি আপনি গায়ে দিয়েছেন, দেওয়ার কারণে আপনার গা কি ঝলসে গেল, ঝলসে না গেলেও আপনার হালকা পড়ে গেল, ফোসকা পড়ে গেল, তাহলে আপনার ক্ষতি হলো না? তাহলে গোসলের পানিতে পানি ঢেলে দেওয়াটা একটা বল প্রয়োগ, মানে তাপমাত্রা পরিবর্তন করা পানির, এটা সাইন্টিফিক ম্যাটার। আর পুড়ে গেলে এটার জন্য তো আঘাত বা গুরুতর আঘাত, সেটা আলাদা শাস্তি আছে। আহত করা বা ভীত করা বা বিরক্ত করার উদ্দেশ্যে কুকুরকে লেলিয়ে দেওয়া, কুকুরকে বললো ধর, তাহলে কুকুর দৌড়ে চলে গেল, বা কুকুরের মুখে মাছ দেওয়া আছে, ওই মাছটা খুলে ফেললে কুকুর দৌড়ে চলে গেল, বা কুকুরের গলায় কি ব্যান্ড আছে, ব্যান্ডের শিকল দেওয়া আছে বা দড়ি দিয়ে বাঁধা আছে, দড়ি খুলে দিল, কুকুর তেড়ে গেল একজনকে। এখন তেড়ে যাওয়ার কারণে সে তো দৌড় দিবে ভয়ে, বা সে দৌড় না দিক, দাঁড়িয়ে সে ভয় পাচ্ছে। কুকুর কামড় দিক আর না দিক, এই যে কুকুরকে লেলিয়ে দিল এবং একটা মানুষ ভয় পেলো বা আহত হলো, এই ধারার অপরাধ হবে। ভয় পেলেও, আহত হোক আর না হোক, কামড় দিক আর না দিক, দৌড়ে পালাক আর না পালাক, ভয় পাওয়ার কারণেই এই ধারার অপরাধ হয়ে যাবে। এই যে কাউকে কুকুর লেলিয়ে দিল, লেলিয়ে দেওয়ার কারণে ভয়ে মানুষ হার্ট ফেল করতে পারে না, পারে কিনা? পারে স্যার। তো এই কারণে এগুলা করা যাবে না। কুকুর লেলিয়ে দিলে কুকুর কামড় দেওয়ার একটা পসিবিলিটি আছে, যেন পসিবিলিটি তৈরি না হয়, তাই ঘটনা ঘটার আগে কি করেছে, আইন করে রেখেছে। তার মানে এটা খুবই দূরদর্শী, যারা জিনিয়াস তারাই তো করেছে, ব্রিটিশ, আইনটা তো ব্রিটিশ লোকে করেছে। আনোয়ার ভাই বলেন। জি স্যার। একটা লোক কুকুর লেলিয়ে দেওয়ার পরে সে মনে করেন কুকুরের কামড়ে মৃত্যুবরণ করলো, তে হুম। হত্যার সাথে আবার দেখা গেছে আপনার ওই যে 350 যুগ হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝেছেন, লেলিয়ে দেওয়ার জন্য আলাদা সাজা হবে। জি স্যার।
এখন যদি মনে করেন যে শুধু 302 ধারাতেই মামলা করি, এই ধারা দিলাম না, তাতে খুব একটা সমস্যা নেই, কারণ এর থেকে বড় অপরাধ হয়ে গেছে। এখন মনে করেন যে 99, 99-এর দোকান চেনেন, মানে 99 টাকায় 90 জিনিসপত্র পাওয়া যায়। জি হ্যাঁ, এই ধরনের জি কিছু স্যার। দোকান থাকে। তো 99-এর দোকানে আপনি একটা জিনিস কিনলেন, 100 টাকা দিলেন, বললো যে ভাই 1 টাকা খুচরা নেই, আপনি 1 টাকার জন্য ঝগড়া করবেন? জি না স্যার। তো এইগুলো হচ্ছে খুচরা অপরাধ, ওই 1 টাকার মতন। আপনি যখন মৃত্যুদণ্ডর জন্য 302 ধারায় মামলা করতে পারবেন, তখন এইসব এইসব সেকশন ইগনোর করে, এবং বাস্তবে আপনি এইসব সেকশনে মামলা হতেই দেখবেন না। থিওরিতে এগুলো পাবেন, কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে, তাই আমি দিয়েছি। এবং আপনারা জি স্যার। জানলেন আপনারা মামলা করবেন এই ধারা দিয়ে, ওই যে 1 টাকা নেওয়া না নেওয়া সমান, এরকম। এগুলো একটু ছোট ছোট জি স্যার। ম্যাটার। জি স্যার। তবে ঠিক আছে। এগুলোর ফলে বড় অপরাধ হতে পারে, তাই এগুলো আটকানোর জন্য এগুলো করা যাবে না। সভ্য সমাজে যেন কোনো সমস্যার সৃষ্টি না করে, তাই ঘটনা ঘটার আগে একটা কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য এই সেকশন গুলো করেছে, যেন মানুষ এগুলো না করে। তিনশো জি স্যার। একান্ন আমরা আমরা কিন্তু সংজ্ঞার ধারায় পড়ছি, এখনো সাজার ধারায় যাইনি। জি আক্রমণ বা স্যার। অ্যাসল্ট। আক্রমণ বা অ্যাসল্ট, অ্যাসল্ট শব্দটা বাংলা আক্রমণই করা হয়েছে। তো এই শব্দটা অনেক কাছে নতুন হতে পারে, অ্যাসল্ট। কোনো ব্যক্তি যদি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে অঙ্গভঙ্গি তার অঙ্গভঙ্গি খুবই বোঝার চেষ্টা করেন, তার অঙ্গভঙ্গি বা অন্য কোনো প্রস্তুতি দ্বারা অপর কোনো ব্যক্তিকে অপরাধমূলক বল প্রয়োগ করবে মর্মে অভিভূত করে, তবে তা আক্রমণ বলে গণ্য হবে। তাহলে এখানে দেখেন, একটু আগে আমরা বল প্রয়োগ বললাম, তো বল প্রয়োগের মনে করেন যে 9 আর 10, 9 আগে না 10 আগে? 9 আগে। 9 আগে। তো 9 হচ্ছে আক্রমণ আর 10 হচ্ছে বল প্রয়োগ, এইভাবে চিন্তা করেন, আমি বুঝিয়ে দিচ্ছি। তার মানে বল প্রয়োগের আগে যেটা, সেটা হচ্ছে আক্রমণ। এখন যদি মনে করেন যে আমি একজনকে কি করব, আমি একজনকে ধাক্কা দিব। হ্যাঁ, আমি একজনকে ধাক্কা দিব, যদি ধাক্কা দিয়ে ফেলি বল প্রয়োগ, কিন্তু ধাক্কা দিতে যেয়ে যদি আমি হাতটা আটকায় ফেলি, মানে ধাক্কা দেওয়ার উপক্রম করেছি এবং এই ধাক্কা দিতে যাচ্ছি, এটা ভেবে আরেকজন কি চমকে উঠলো বা একটু পেছনে সরলো, দ্যাট ইজ অ্যাসল্ট, আক্রমণ। বুঝতে পারলেন? জি ওটা স্যার। অদ্ভুত অদ্ভুত জায়গায় করে রাখছে। দেখেন, আক্রমণ মূলত অপরাধমূলক বল প্রয়োগের প্রস্তুতিকে বোঝায়। আমি ওই যে 9 আর 10 বললাম, তার মানে বল প্রয়োগের আগে, মানে বল প্রয়োগ করতে গিয়ে যদি থেমে যায়, ধাক্কা দিতে গিয়ে যদি থেমে যায়, তাহলে সেটা কি হবে? অ্যাসল্ট বা আক্রমণ। এটাও করা যাবে না। কোনো মানুষকে আমি মারতে একটা বাঁশের লাঠি তুললাম, মনে করেন এটা একটা বাঁশের লাঠি, এই বাঁশের লাঠি তুলে মাথার পরে মারতে গেলাম কিন্তু মারলাম না, এটা আক্রমণ। বুঝতে পেরেছেন? জি স্যার। আঘাত করা বা বল প্রয়োগ করার আগের অংশ হচ্ছে আক্রমণ। ব্যাখ্যা হচ্ছে, শুধু মুখের কথায় আক্রমণ বলে গণ্য হবে না, যদি না এর সাথে অঙ্গভঙ্গি বা অন্য কোনো প্রস্তুতি থাকে। যেমন 3 নম্বর পয়েন্টটা শুনেন, আমি তোমাকে বা তোকে মারবো, আমি এভাবে হাত গুটিয়ে বসে আছি, আমি তোকে মারবো, আমি তোকে মারবো, আমি তোকে মারবো, আমি তোমাকে মারবো, আমি আপনাকে মারবো, এরকম যদি কথা বলি এ ধারার অপরাধ হবে না। কিন্তু আমি তোমাকে মারবো এই বলে যদি আমি লাঠি ঘুরাই, মনে করেন হাতে লাঠি আছে, বলছি আমি তোকে কিন্তু মারবো, তাহলে লাঠিও তুলছি, তার মানে মুখেও এক কথা বলছি এবং ওই অনুসারে আমি অঙ্গভঙ্গিও করছি, দ্যাট ইজ অ্যাসল্ট। শুধু মুখে বললে হবে না, মুখে যেটা বলছি সেটা আবার অভিনয় করতে হবে। অভিনয় বলতে সেটা অঙ্গভঙ্গির মাধ্যমে অ্যাক্ট করে দেখাতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। ইন্টারেস্টিং কিন্তু। অভিনয় শিখে দিচ্ছি আপনাদের। মুষ্টি উন্মোচন। মুষ্টি উন্মোচন এতটুকু মনে রাখলেই হবে। আর যদি এরপরে কি লেখা আছে পড়তে চান, মূল বই বের করে দেখে নেবেন। মুষ্টি মানে কি? এই যে মুঠি, হ্যাঁ, ঘুষি তোলা। এই মুষ্টি তুলে আমি যদি বলি এক ঘুষি মেরে তোর নাক ফাটাই দেবো, এরকম যদি কথা বলি এবং মুষ্টিটা তুলি, মুখে যদি কথাও না বলি, জাস্ট মুষ্টি তুলে আরেকজনের দিকে যদি নিয়ে যায়, তাহলে এটা দ্বারা আরেকটা মানুষ কি মনে করবে যে এটা আমাকে মারতে পারে, তাহলে হয় সরবে, না হলে সেও হয়তো বা মুষ্টি তুলবে বা এটা আমার হাত ধরার চেষ্টা করবে। তার মানে আমার একটা কাজের কারণে আরেকজন যদি কি করে, কোনো কাজ করতে বাধ্য হয়, সে সরে যায় বা সেও আক্রমণের চেষ্টা করে, তার মানে আমি একটা কিছু করলাম যার ফলে আরেকজন কোনো কিছু একটা করবে। মানে আমি করলাম অ্যাকশন, আরেকজন করবে রিয়াকশন। তো অ্যাকশন রিয়াকশন যদি থাকে তাহলে সেটা আক্রমণ। হিংস্র কুকুরের মুখ শ্বাস খোলা। কুকুরের মুখে কি দেওয়া আছে? মাছ দেওয়া আছে।
কারণ এই কুকুরটা কি হিংস্র হয়ে গেছে। কিছু কিছু সময় বিশেষ করে কার্তিক মাসে কুকুর খেপে যায় তাদের প্রজননের সময়। তার আশপাশে গেলেই তাদের জন্য কি বিরক্তির কারণে কামড় দেয়। তো কারো পোষা কুকুর যদি থাকে তো কিছু কিছু সিজনে কুকুরকে মুখে মাছ দিয়ে থাকে যেন কাউকে কামড়াতে না পারে। কারণ সবাই বুঝতে পারছে যে এখন কুকুর কামড়াতে পারে যাচ্ছে। এখন এই কুকুরের মুখ খুলে দিল, আরেকটা লোক দেখে কি ভাববে যে এই কুকুরটা এখন আমার দিকে লেলিয়ে দিবে। তার মানে বল প্রয়োগের আগের প্রিপারেশন নিচ্ছে আমার দিকে লেলিয়ে দেওয়ার। তো মুখ খোলা দেখে ভয় পেতে পারে না মানুষ, পারে কিনা? জি স্যার। তো এই পারে। যে মুখ খোলাটাও ওইটাও কিন্তু আক্রমণের মধ্যে পড়বে। এক কথায় আমার একটা কাজের কারণে কোনো মানুষ যদি ভেবে নেয় যে আমাকে আমার দিকে বিপদ আসছে, আমার কোনো কাজের কারণে আমার সামনে যে আছে সে যদি ভাবে যে একটা বিপদ এগিয়ে আসছে আমার দিকে, আমার বিপদ হতে পারে কিছুক্ষণের মধ্যে, এটা আক্রমণ। ঠিক আছে? আমরা সিনেমা নাটকে দেখি যে যুদ্ধ চলছে, তখন এক পক্ষ বলে আক্রমণ, তার মানে তখন দৌড়ে চলে যায়, তাই না? হুম, তো ওই আক্রমণের মধ্যে কিছু মিলও আছে অমিলও আছে। 352 আমরা এখনো সাজার ধারা পড়িনি, এবার সাজার ধারা পড়বো, একটু ভিন্ন কালি ব্যবহার করি। 352 মারাত্মক উত্তেজনা বা উস্কানি ছাড়া আক্রমণ। আমরা উত্তেজনা কোথায় পড়েছি? 300 ধারায় পড়েছি। অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি মানে ফোর্স, এখানে 3 মাস। তাহলে উস্কানি দিলে বল প্রয়োগ মানুষ করতে পারে, তাহলে ছাড় পেয়ে যাবে। তখন বলবে আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করেছি, আমাকে উস্কানি দিয়েছে, আমি এটা করেছি। তাহলে এটা কি হবে? সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে, কিছু হবে না। আর উস্কানি বা কোনো কিছু যদি না থাকে তাহলে আক্রমণ। এখানে কিন্তু 2 in 1, এই সেকশনে কিন্তু দুইটা অপরাধের শাস্তি আছে, একটা হচ্ছে আক্রমণ আর একটা হচ্ছে বল প্রয়োগ, দুইটাই। বুঝতে পারলেন? আক্রমণ জি স্যার। অথবা বল প্রয়োগের শাস্তি মানে 2 in 1, একটার মধ্যে দুইটা শাস্তি, 3 মাস বা 5 বছর। ব্যাখ্যা হচ্ছে উত্তেজনাটির দণ্ড হ্রাস করার ক্ষেত্রে যথেষ্ট গুরুতর ও আকস্মিক কিনা তা একটি বিবেচ্য বিষয়। এখন আদালত 5 মাসের কারাদণ্ড দিবে না 2 মাসের দিবে না 1 বছর দিবে, কারণে কমাবে কিনা। এই কারণে যে উত্তেজনাটা দিয়েছিল সেটা হচ্ছে সেটা কম বেশি হয়েছে কিনা বা আকস্মিক কিনা সেটা একটু দেখে। উত্তেজনা স্যার থাকলেও উত্তেজনা থাকলেও যদি সামান্য উত্তেজনা থাকে এর ফলে কেউ যদি আক্রমণ করে বা বল প্রয়োগ করে তাহলে কিন্তু হয়তোবা ওই 1 মাসের বা 15 দিনের বা 3 দিনের 4 দিনের বা একদিনের সাজা দিতে পারে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। এখানে সিচুয়েশন কি, মামলা কি প্রমাণ করতে পারলো তার উপর ডিপেন্ড করে ম্যাজিস্ট্রেট দিবে। বলেন। 3 মাস বা 500 টাকা, স্যার এটা 5 বছর না স্যার, 5 বছর বলে আ- ফেলাইছেন। 3 মাস বা 500 টাকা। এই যে জি এতক্ষণ স্যার। বকবক করছি, ব্রেক ব্রেক যখন নিয়েছিলাম 2 বার, ব্রেকে আবার 2 জনের সাথে কথা বলতে হয়েছে। কাদের সাথে? ওই যে ভাইবা ব্যাচ যারা রিভিশনে পাশ করেছে। আবার আজকে যে ভাইবা ছিল, আজকে আমার স্টুডেন্টের ভাইবা ছিল, তাদের ভাইবা বন্ধ হয়ে গেছে। তারা ফোন দিচ্ছে, স্যার কি হবে, কবে ভাইবা হবে, ভাইবার রেজাল্ট কবে হবে, তাদেরকেও তো সময় দিতে হবে। তো এক মাথা কত কাজ করবে বলেন, সকাল থেকে কাজ করেই যাচ্ছি, 1 মিনিটের রেস্ট নাই। তো যখন কন্টিনিউয়াস কথা বলা হয় চোখ এবং মাথা কাজ করে না, তাই মুখ দিয়ে ভিন্ন বের হয়ে যায়। এটা অনেকেরই হয়। তো লিখা যেহেতু আছে, ধন্যবাদ ভাই। আমি মুখে কি বলছি এটা ম্যাটার না, কি লিখা আছে এটা ম্যাটার, তাই না? জি স্যার। তখন বুঝে নিতে হবে। এটা তো স্যার আবার ভিডিও ভিডিও আসবে না, তখন তো এটা কারেকশন করতে হবে। সমস্যা নাই, ওই যেটা লেখা আছে সেটাই সবাই বুঝে নেবে। এবং সবাই বুঝবে যে লং টাইম যেহেতু ক্লাস নিচ্ছেন, যারা আমার ভিডিও দেখবে সবাই তো অ্যাডভোকেট হবে, সবারই জ্ঞান আছে। অনেক সময় আমার মেয়েকে ডাকছি কিন্তু ছেলের নাম মুখে উচ্চারণ করছি, এরকম হয় না? জি স্যার। 353 সরকারি কর্মচারীকে কর্তব্যে বাধা দানের উদ্দেশ্যে আক্রমণ অথবা বল প্রয়োগ, এখানেও 2 in 1, দুইটা শাস্তি এক ধারায়। অনূর্ধ্ব 3 বছর মানে ম্যাক্সিমাম 3 বছর, 3 বছরের উপরে যাওয়া যাবে না, নিচে দিলে হবে। এরপর একটি সেকশন বলবো, এখান থেকে মামলা হয়। 354, এই 354 ছাড়া অন্য সেকশনে মামলা হয় না, আমি হতে দেখিনি, মানে কম হয়। আমি হতে দেখিনি, অন্য জেলায় হয়েছে কিনা জানি না। 354 ধারায় মামলা হয়। যেমন 354 ধারায় আমি মামলা এই এর আগে আমি বললাম না যে 325-এ মামলা করেছি, ওই সেকশনে 354 ছিল ওই আইনে, মানে ওই মামলাতে। 354 ধারায় বলছে শ্লীলতাহানির উদ্দেশ্যে স্ত্রীলোকের উপর আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। তার মানে আক্রমণ করুক আর অপরাধমূলক বল প্রয়োগ করুক, উদ্দেশ্য কি? শ্লীলতাহানি। তার মানে মহিলা ওড়না পরে আছে, ওড়না ধরে টান দেওয়া হলো, বা মহিলার শাড়ি পরে আছে, শাড়ির যে আঁচলটা একটু সরিয়ে দেওয়া হলো, বিবস্ত্র করার চেষ্টা করা হলো,
সে উদ্দেশ্যে যদি আক্রমণ করে বা বল প্রয়োগ করে, তাহলে কি হবে? 354 ধারার অপরাধ হবে। এটার জন্য শাস্তি অনূর্ধ্ব 2 বছর। 356 পরিহিত বা বহনরত কোনো সম্পত্তি চুরির প্রচেষ্টার আক্রমণ বা বলপূর্বক, মানে কেউ একজন কানে দুল পরে আছে সোনার, ইয়ারিং পরে আছে, গলায় স্বর্ণের চেন পরে আছে, সেটা ছিনিয়ে নেওয়ার জন্য আক্রমণ করে, যদি চুরি করার জন্য আক্রমণ করে বা বল প্রয়োগ করে, তাহলে 356 ধারায় অপরাধ হবে। কিন্তু যদি চুরি করে ফেলে, চুরি করে ফেললে সেটা চলে যেতে পারে দস্যুতা বা চুরির অপরাধের জন্য ভিন্ন সেকশন, এটা ভিন্ন সেকশন হবে। তো এখন কেউ যদি চুরির চেষ্টা করে আক্রমণ করলো, কিন্তু গায়ে লাগলো না, আঘাতও লাগলো না, জাস্ট এবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু হাতের মধ্যে কি আসলো না, মোটরসাইকেলে করে এসে একটা মহিলার গলার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু চেনটা ধরতে পারলো না, চলে গেল, তার মানে এটা একটা চুরির চেষ্টা হলো, এই ধারারও অপরাধ হলো। কিন্তু এই সামান্য এই কাজের জন্য কেউ মামলা করবে? মামলা করবে না। তাই এই ধরনের মামলা করে মামলায় না। হয় না, মামলা করে না। আর চলেই তো গেল, তাকে ধরবে কি করে? তবে থানায় জিডি করা উচিত, থানায় জিডি করলে 356 ধারায় জিডি হবে। এবং ওই সিসিটিভি ক্যামেরা যদি ওই শহরে থাকে, তাহলে ওকে ধরে বের করে 356 ধারায় জিডির এনজিআর মামলা হয়ে তাকে শাস্তি দেওয়া যাবে 2 বছর সর্বোচ্চ। তাহলে জি কোনো স্যার। মহিলা বা রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটতে যে যদি বেঁচে যান, দয়া করে স্থানীয় থানায় কি করবেন? জিডি করবেন। তাহলে এইসব ধারায় কিন্তু ওই যারা ছিনতাইকারী তাদের শাস্তি হবে। তাহলে ভবিষ্যতে আপনাকে আবার আক্রমণ করতে পারে, বা অন্য কোনো ভাই বোনের উপরে আক্রমণ হতে পারে। তাহলে এই অপরাধীদেরকে ছাড় দেওয়া যাবে না। জিডি করলে 356 ধারায় জিডি হয়ে যাবে। 57 অবৈধ অপরাধের প্রচেষ্টার আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, অনূর্ধ্ব 1 বছর অথবা 1000 টাকা অর্থদণ্ড। 1000 টাকা অর্থদণ্ড, 1000 টাকা অর্থদণ্ডের উপরে মামলা, মানে প্রশ্ন আসতে পারে, তাই আমি হাইলাইট করে রাখছি। 358 আজকের সর্বশেষ ধারা, মারাত্মক উত্তেজনা, উস্কানি বা প্ররোচনার ফলে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। এখানে দেখেন প্রতিটা সেকশন যেখানে সাজার বিধান আছে, সব জায়গাতেই হয় আক্রমণ না হলে বল প্রয়োগ, মানে দুইটা সেকশন একসাথে করে দিয়েছে। একই ধরনের যেহেতু অপরাধ, অনেক সময় বোঝা যাবে না বল প্রয়োগ করেছেন না এটা আক্রমণ, মানে একটা ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন না এটা আক্রমণ হবে না বল প্রয়োগ হবে, আক্রমণ হবে না বল প্রয়োগ হবে, মানে ঘটনাটা এরকম হতে পারে। মানে 9 না 10, এর আগে যেমন বললাম 9-10-এর পার্থক্য করা অনেক সময় টাফ হয়ে যাবে। তাই একই জি সেকশনে স্যার। এটার কি হয়েছে, সাজা এবং সেকশন একই রাখা হয়েছে, যেন কনফিউশন থাকলেও নো প্রবলেম, কারণ সেকশন একই, সাজাও একই। অনূর্ধ্ব 1 মাস বিনাশ্রম কারাদণ্ড, সশ্রম দেওয়া যাবে না, 200 টাকা অর্থদণ্ড। 200 টাকা এখনকার কোনো সাজা হলো? একটা প্রাইমারি বাচ্চার পকেটেও 200 টাকা থাকে, তাই না? ন্যূনতম স্যার এগুলার 20,000 করা উচিত। এগুলো 20,000 করা উচিত। সুন্দর কথা বলেছেন। আচ্ছা, এখানে আমি একটা, এখন আপনাদের একটা এমসিকিউ বা কুইজ ধরি। 354 ধারায় মামলা হয় 354 ধারা নিয়ে। প্রথম প্রশ্ন, আচ্ছা, আসামি বা অভিযুক্ত ব্যক্তি একই কথা, অ্যাকিউজড, অ্যাকিউজড বা অভিযুক্ত ব্যক্তি মানে যার নামে মামলা হয়েছে। আর আরেকটা হচ্ছে ভিকটিম, মানে যে মামলা করছে বা যার ক্ষতি হয়েছে। তো এখানে 354 ধারায় একজন পুরুষ ভিকটিম হতে পারে কিনা? মনে করেন যে এক জায়গায় একটা মানুষ, একটা পুরুষ দাঁড়িয়ে আছে, এই পুরুষ লুঙ্গি পরে আছে, এই পুরুষের এই লুঙ্গি ধরে টান দিয়ে তাকে বিবস্ত্র করে ফেললো, তাহলে তার তো ইজ্জত চলে গেল। তাহলে তাকে 354 ধারায় তিনি মামলা করতে পারবেন কিনা, এটা হলো আমার প্রশ্ন। কোন পুরুষ 354 ধারায় ভিকটিম হিসেবে মামলা করতে পারবে কিনা? পারবে তো কেউ স্যার। উত্তর দেবেন? পারবে হ্যাঁ, স্যার। আনোয়ার ভাই ভাই বললেন পারবে, আতিকুর রহমান ভাই বলেন পারবে পুরুষ। না স্যার, এখানে তো লেখা আছে স্ত্রী লোকের কথা। এখানে উল্লেখ করে আছে স্ত্রীলোক, আমরা কি দোষ করলাম ভাই? আমাদের ইজ্জতের দাম নাই? আমাদের মনে হয় ধারা অন্যটা হবে। এটার জন্য, এটার জন্য এই যে শ্লীলতাহানি করলো, এটা শুধু স্ত্রী লোকের, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে পুরুষ লোকের কোনো ইজ্জত নাই। আমরা যেমন টপলেস থাকি, তার মানে অনেক পুরুষ মানুষ খালি গায়ে থাকি না আমরা, নিচের দিকে ঢাকে উপরের দিকে ঢাকে না, সহজ কথা। জি স্যার। তো এটাকে টপলেস থাকা মানে উপরের দিকে পোশাক ছাড়া থাকি আমরা। তো এই কারণে আমাদের নিচের দিকে খুলে গেলেও মামলা করা যাবে না, এটা চিন্তা করেছে। তার মানে পুরুষের ইজ্জতের দাম নাই।
এখন আমার সেকেন্ড প্রশ্ন, এখন এটা কত ধারায় মামলা করতে পারবে সেটা পরে আসছে, যে পুরুষের যদি ইজ্জত হানি হয়। পরের প্রশ্ন হচ্ছে, এই মামলায় একজন মহিলার শাড়ি কাপড় বা ওড়না ধরে টান দিল একজন পুরুষ, তার বিরুদ্ধে মামলা হবে। এই মামলায় কি একজন স্ত্রী লোকের বিরুদ্ধে মামলা করা যায় কিনা? মানে স্ত্রী লোক আরেকটা স্ত্রী লোকের যদি বিবস্ত্র করে, তাহলে স্ত্রী লোককে কি এই মামলায় আসামি করা যাবে কিনা? যে একজন স্ত্রী বলছে, যে রহিমা বলছে যে করিমন আমার ওড়না ধরে টান দিয়ে আমাকে শ্লীলতাহানি করেছে। হ্যাঁ, তার মানে 354 ধারায় ভিকটিমও নারী, আবার 354 ধারায় আসামিও নারী, একটাই মাত্র আসামি। করা যাবে কিনা? জি জি স্যার, পারা যাবে। স্যার কারণ এখানে এখানে মহিলাও যদি মহিলার কাপড় ধরে টান দেয়, তাহলে হুম। তো ও অন্য পুরুষও তো দেখে ফেলাইতে পারে। তো সেক্ষেত্রে ওই মনে মহিলাটার করেন অন্য ইজ্জত পুরুষ চলে নাই, গেল। মনে করেন অন্য পুরুষ নাই, ওই এক মহিলাই আছে, ওই একজন মহিলা আছে, মনে করেন রহিমা আর করিমন আছে, এই দুইজনই আছে। এর মধ্যে একজনের টান দিয়েছে, শুধু ওই দেখছে যা দেখার, বা হয়তো বা অন্য তারপর শুধু সরিয়ে ফেলছে। তারপরও মামলা সেক্ষেত্রে করা যাবে স্যার, কারণ মামলা মাইন্ডে করা লাগে যাবে তো কিনা, স্যার। অ্যাপ্লাই হবে কিনা? যাবে স্যার, যাবে, মামলা করা যাবে। মামলা করা যাবে, কারণ তার একজন মানে। একজন মহিলাও যদি আর একজন মহিলার কাপড় ধরে টান দেয়, তার তো মাইন্ডে লাগে, অনেক মাইন্ডে লাগে তো স্যার। সে হোক না হ্যাঁ, মহিলা, তাতে কি। হ্যাঁ, তাহলে মামলা করা যাবে, সঠিক কথা বলছেন। আচ্ছা, মার্তুজা বেগম কিছু বলবেন, যুক্ত করবেন কিছু? ইন্টারেস্টিং সেকশন না এটা? আতিকুর রহমান সাহেব, এটা ইন্টারেস্টিং সেকশন না এটা? জি, খুবই ভেরি এটা ভেরি ইন্টারেস্টিং। স্যার তো প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য করছিলাম, হ্যান্ড আউট করছিলাম। আচ্ছা, আপনাকে তাহলে, যেহেতু লাইনে আসলেন, আপনাকে লাইনে নেওয়ার কারণে রিপিট হচ্ছে, কারণ আপনি হয়তোবা কম্পিউটারে দেখছেন। স্যার ঠিক কি? সাউন্ডটা স্যার রেস্ট্রিকশন করছে। এই যে মার্তুজা আপুকে লাইন থেকে বাদ দিয়ে দিলাম, এখন আর আমার কথা ভাইব্রেট মানে রিপিট হচ্ছে না, প্রতিধ্বনিত হচ্ছে না। তাহলে আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা, অথবা আপনি কম্পিউটারে দেখছেন এবং মাইক্রোফোনের যে আপনার মাইকের সামনে আপনি ব্যবহার করছেন, তার মানে ওই মাইকের কথা আপনার মাইক্রোফোনের মাধ্যমে আমার কানে আবার আসছে, সবার কানে যাচ্ছে, ডাবল সাউন্ড হচ্ছে। তো মার্তুজা বেগম, আপনি কম্পিউটারে দেখলে কম্পিউটার থেকে দূরে রাখতে হবে মাইক্রোফোনটাকে, বক্স থেকে। আচ্ছা, এবার আমি যেটা বলি সেটা হচ্ছে, এই কোনো 5 বছরের শিশু যদি অন্য একটা স্ত্রীলোকের কাপড় ধরে টান দেয়, সেক্ষেত্রে কি হবে? কোনো অপরাধ হবে না স্যার। কেন হবে না বলেন? হ্যাঁ, কেন হবে না বলেন? 9 বছরের নিম্নে শিশুর তো কোনো কর্মকাণ্ড সে অপরাধ হিসেবে গণ্য হবে না। 82 ধারায় ছাড় পেয়ে যাবে, তাই তো? 382 দ্বারা। জি স্যার। আচ্ছা, মনে করেন যে একটা বালিকা, বয়স 10 বছর, 10 বছরের বালিকা, আহ তার যদি মনে করেন যে কাপড় খোলার চেষ্টা করে কেউ, সেক্ষেত্রে সে এই 354 ধারায় মামলা করতে পারবে কিনা? করতে আমার পারবে প্রশ্ন স্যার। বুঝতে পেরেছেন? একজন বালিকা, জি স্যার। একজন স্কুলে যায়, মনে করেন ক্লাস 7-8-এ পড়ে, তার যদি মনে করেন উন্না ধরে টান দেয়, তাহলে এই ধারায় মামলা হবে কিনা, 354 ধারায়? কানটা কি স্যার আরেকটা মেয়ে দিবে না পুরুষে দিবে? পুরুষে, মনে করেন পুরুষে দিয়েছে, সেই ক্ষেত্রে এই ধারায় মামলা হবে কিনা? মামলা হবে স্যার। হবে না। এখানে স্ত্রীলোক কেন বলেছে, স্যার? স্ত্রীলোক বলতে বালিকা এখানে যুক্ত না, স্ত্রীলোক বলতে বালিকা হবে না। তার মানে এখানে পূর্ণবয়স্ক স্ত্রীলোক 18+ হতে হবে, তাহলে 354 ধারায় মামলা করা যাবে। স্যার 18+, আপনি মানে তো আরেক 18 বছর, আমি বলি 18 বছর বা তার বেশি বয়স্ক কোনো মহিলার যদি কাপড় ধরে টান দেওয়া হয় বা আক্রমণ করা হয় শ্লীলতাহানির উদ্দেশ্যে, তাহলে 354 ধারার অপরাধ হবে। কিন্তু কোনো যদি বালিকার কাপড় ধরে টান দেওয়া হয়, সেটা হবে ইপটিজিং হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার ইপটিজিং এর আপনি তো সেকশন একটা আছে। স্যার আপনি তো একটা তথ্য দিছিলেন যে কি? স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে। হুম, জি স্যার। দিয়েছিলাম আজ তো, আজ হ্যাঁ। অব্দি আজ অব্দি তো শুনি নাই যে যৌতুক মামলা মানে স্বামী তার ওয়াইফের বিরুদ্ধে করতে পারে। আমি নিজেই করেছি। আইনে করছেন স্যার?
আইনে বলা নাই যে স্ত্রীর কাছে স্বামী বা স্বামীর পরিবার যৌতুক চাইছে। এখানে বলেছে এক পক্ষ আরেক পক্ষের কাছে। জি স্যার। বুঝতে পেরেছেন? এক পক্ষ আরেক পক্ষ। আমাদের রাজশাহীতে আমি মামলা করেছি, স্বামী জি স্যার। স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে। আমি আমি নিজে করিনি, মানে আমি আইনজীবী হিসেবে করেছি মক্কেলের পক্ষে। জি স্যার। আপনি যৌতুক নিরোধ আইন পড়েন, ওখানে লেখা আছে এক পক্ষ যদি আরেক পক্ষের কাছে যৌতুক চায়। ভাই আপনার আপনার মিসেস যদি শুনে থাকে তাহলে ক্ষমা চাচ্ছে ওনার কাছে। মনে করেন গহনার জন্য কান্নাকাটি করে না বউ স্বামীর কাছে, জি। জি। এটা দাও ওটা দাও, এটা যদি বেশি ঝামেলা করে তাহলে যৌতুকের মামলা দেওয়া যাবে। যৌতুকের মামলা দিলে আবার অশান্তি বাড়বে, কমবে না। জি স্যার। তো এখানে এখানে এটা একটা বিষয় যে যদি খুবই এক্সট্রিম লেভেলে যায় তাহলে স্বামীও মামলা করতে পারে। স্বামী মামলা করলে বিশেষ করে পরিস্থিতি যদি এরকম হয় দেয়, তদন্তও দিতে পারে। ঠিক আছে, স্বামী মামলা করতে পারবে, কিন্তু প্র্যাকটিসটা কম। কারণ আমাদের পুরুষ শাসিত সমাজ, এটা বিশ্বাস হবে না, এখানে নারী ও শিশু নির্যাতন আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতন কোনো আইন নাই। আমরা যতই নির্যাতিত হই, যতই আমাদের ইজ্জত চলে যায়, আমাদের ইজ্জতও নাই, আমাদের নির্যাতনও হয় না, কারণ আমাদের শরীর তো লোহা দিয়ে তৈরি, আমাদের মারলে লাগে না। তো বোঝেন, আমরা এগুলা নির্যাতিত চেঞ্জ হই না। হওয়া উচিত স্যার। তো পুরুষ নির্যাতন আইনও হওয়া উচিত, তাই না? জি স্যার। সম্মানটা তো সবার সমান। হ্যাঁ, এখন যেটা আমি বলছিলাম, যে ভরা মজলিসে জনগণের মধ্যে যদি একজন পুরুষ মানুষের বিবস্ত্র করে ফেলে দেওয়া হয়, সেই ক্ষেত্রে তিনি মামলা করতে পারবেন মানহানির মামলা। কি মামলা? মানহানির মানহানির মামলা। মামলা বা ডিফামেশন, তার জন্য একটা সেকশনে আছে। মানে আলাদাভাবে তার জন্য এই শ্লীলতা হানি এই ধরনের কোনো সেকশন নাই। মানে আমাদের শালীনতা বা ইজ্জত একটু কম, এটা বোঝানো হয়েছে আইন দ্বারা। ছেলে মানুষের জি স্যার। লজ্জা শরম কম, এটা প্রচলিত আছে না কথা। জি স্যার। তো ঠিক আছে, আশা করি একটু গুরুত্বের সাথে আপনার ক্লাস করবেন। আমি চেষ্টা করি কিছু উদাহরণ দিয়ে কিছু মজার কথা বলে ক্লাসটিকে ইন্টারেস্টিং করার। কেউ জি যদি স্যার। আমার কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছুদিন আগে আমার ইউটিউব ভিডিওর একটা কমেন্টে একজন ভদ্রলোক কমেন্ট করেছেন, স্যার আপনি খুব ভালোভাবে পড়ান, খুব ভালো লাগে আপনার ভিডিও থেকে, আমরা অনেকে উপকৃত হচ্ছি। আশা করি আপনার ভিডিওগুলো ইউটিউবে দিতে থাকবেন যেন আমরা উপকৃত হই। তবে স্যার মাইন্ড করবেন না, একটা কথা বলি, আপনি আপনার উদাহরণগুলোতে প্রায়ই নাটক সিনেমার উদাহরণ দেন। তো আশা করি নাটক সিনেমার উদাহরণ দেওয়া বন্ধ করবেন। তো নাটক সিনেমার উদাহরণ দিয়ে কি সমস্যা করলাম বলেন? স্যার আপনি তো হচ্ছে আপনার ছাত্রদের উদ্দেশ্যে কথা বলেন। এখন হুম। কিছু লোক হচ্ছে দেখা গেছে এরা ভিডিও দেখিয়া ক্লাস নিতে চাচ্ছে। আর আমাদের কাছে যেটা যেভাবে ভালো মনে হয়, যেটা পছন্দের মনে হয়, এভাবে ক্লাস করলে তো স্যার যদি আমাদের কাছে সমস্যা হইতো আমরাই বলতাম যে স্যার এই উদাহরণগুলা দেন না। আপনি যে উদাহরণগুলা দেন ওগুলা কিন্তু আমাদের জন্য অনেক স্যার, এগুলা কিন্তু মনে থাকে উদাহরণগুলা কারণে প্রত্যেকটা পড়া। আমি যে ইন্টারেস্টিং কথা না যেটা বলবো, সেটা আপনার একটু যদি ভালো লাগে সেটা মনে থাকবে না? জি স্যার। ক্লাসের মধ্যে যদি গল্প প্রবেশ না করায় তাহলে তো ক্লাসে ঘুম চলে আসবে। রাত 11টা 12টা পর্যন্ত ক্লাস ক্লাস করা নেই। যাবে না স্যার। ক্লাস ভালো লাগবে না। এখন ক্লাস ভালো শিক্ষক হবে ক্লাসে না। আসলো, মনে করেন শিক্ষক ক্লাসে আসলো খুবই গম্ভীর, আপনার অ্যাডলফ হিটলারের মতন। সে শিক্ষকের ক্লাস করতে ভালো লাগবে? জি না স্যার। তো শিক্ষক যদি হাসি মুখে একটু ভালোভাবে কথা বলে, তো শিক্ষকের প্রতি সবার আগ্রহ তৈরি হবে, তার কথা শুনতে ভালো লাগবে। মানে জি বলে স্যার। যে আইনে কোনো, এটা তো আর সাহিত্য না যে এখানে রস থাকবে। তো এখানে আইনের মধ্যেও চাইলে রস নিয়ে আসা যায়। সেটা একটু চেষ্টা জি করি স্যার। যতটুকু পারি, যেন আপনারা জি আসলে স্যার। স্যার, বুঝতে পারেন। আসলে স্যার কিছু 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 মানুষের ওই যে চলচ্চিত্রের কথা শুনলেই তাদের একটা অ্যালার্জি বাইরে জায়গা। এখন ওই ওই দিক দৃষ্টিকোণ থেকেই তারা মানে ওই চলচ্চিত্র কথা যেন কোনোদিন মুগ্ধ কারো না বের হয়। হ্যাঁ, একেবারে মানে অন্য দাসের লোক তারা, তাদের আচ্ছা, কথায় তো আর হবে এখানে না। আমি আমি ওনার ওনার মতামতকে শ্রদ্ধা জানিয়ে কমেন্টের উত্তর দিয়েছি, যে আপনার মতামতের জন্য ধন্যবাদ। হ্যাঁ, তো এখানে ওনার চিন্তা ভাবনা যদি আমি বলি, ওনার চিন্তা ভাবনাকে সম্মান জানাই, ঠিক আছে। এখন ছোটবেলা আমি জন্মের পর থেকে দেখি আমার বাসায় কি আছে, টেলিভিশন আছে। আমাদের গ্রামে আমি ক্লাস 9-এ ওঠার পরে বিদ্যুৎ এসেছে, ইলেকট্রিসিটি এসেছে, কিন্তু
তার আগে ব্যাটারিতে টেলিভিশন চলতো, আমাদের গ্রামে একমাত্র টেলিভিশন আমার বাসাতেই ছিল, আমাদের বাসাতেই। তো নাটক সিনেমার প্রতি ছোট থেকে একটা কি হয়ে গেছে, টান হয়ে গেছে। নাটক সিনেমা যথেষ্ট দেখি। তো এই কারণে এইগুলো মাথায় চলে আসে, এবং পেনাল কোডের অনেক ঘটনা আমি যদি মনে করি যে একটা চুরি বা একটা বলপূর্বক আদায় বা আঘাত, এগুলো সিনেমার এক ছোট ছোট 2 মিনিট 3 মিনিটের একটা ক্লিপ আমি দিয়ে দিব, দিয়ে সেটা ব্যাখ্যা দিব যে এই ঘটনাটা কি। যেমন আমি মাঝে মধ্যে বিভিন্ন ঘটনা কিন্তু শেয়ার করি, করি না? এটা জি স্যার। নিউজ শেয়ার জি করি। স্যার। নিউজ শেয়ার করে বলি যে এটা কি হয়েছে একটু দেখে বলেন। ভাই, আপনি বাস্তব ঘটনা থেকেই তো আপনাকে কি করতে হবে, ওকালতি করতে হবে। একটা মানুষ জি বিপদে স্যার। পড়বে, তার সাথে এই হয়েছে ওই হয়েছে আপনাকে সে বলবে, আপনি এখন বুঝে নেবেন এটা কোন ধারে মামলা হবে। আপনাকে ঘটনা মানুষ বলবে, আপনাকে বলবে যে স্যার আমি 307 ধারায় মামলা করতে চাই, কোনো মক্কেল এসে আপনাকে এই কথা বলবে? জি না স্যার। বলবে যে আমাকে স্যার মারার চেষ্টা করেছে, লাগলে আমি মরে যেতাম।